বিরতির পর স্বাগত। ত্রিপুরা মেডিকেল কলেজের যে বিষয় এবং যে অভিযোগ, সে অভিযোগের সমস্তটা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন একটু জানা যাক, এই যে অভিযোগ উঠে এসেছে সোমা চৌধুরীর বিরুদ্ধে, অধ্যাপিকা, তিনি কিভাবে এই কাজটি করতেন বা কিভাবে তিনি গোটা চক্রটাকে তিনি সাজিয়েছিলেন। এখনো পর্যন্ত জানা গেছে যে অভিযুক্ত অর্থাৎ সোমা চৌধুরী, যিনি ফিজিওলজি হেড অফ দ্য ডিপার্টমেন্টের ছিলেন, এই সোমা চৌধুরী অধ্যাপিকার পারিবারিক সূত্রে যোগ রয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। আমরা বেশ কিছুক্ষণ আগে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ব্যক্তি যুক্ত রয়েছে বলে আপনাদের জানিয়েছিলাম। তবে কিভাবে তারা যুক্ত রয়েছে এই সোমা চৌধুরীর সাথে, তা হচ্ছে পারিবারিক সূত্রে। অভিযুক্ত অধ্যাপিকা সোমা চৌধুরীর পারিবারিক সূত্রেই যোগ রয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। রহস্য উন্মোচনে, রহস্য উদ্ঘাটনে নিউজ ভ্যানগার্ড নামে, নিউজ ভ্যানগার্ড প্রথম এই খবর যখন খোলাসা বা এই খবর উদ্ঘাটন করতে যখন তারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যায়, তারপরেই কিন্তু নিউজ ভ্যানগার্ডকে গেটের সামনেই আটকে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটকে দেয় এবং সেখানে থাকা সিকিউরিটি গার্ডরা যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যে নিউজ ভ্যানগার্ড সেখানে এসেছে এই খবর সংক্রান্ত বিভিন্ন তথ্য নেওয়ার জন্য, তখন কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কোনোভাবেই কোনো সাংবাদিক, এমনকি নিউজ ভ্যানগার্ডকেও সেখানে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে যেন কোনোভাবেই না দেওয়া হয়। তাই সেখানেই গেটের সামনে, মূল ফটকের সামনেই কিন্তু আটকে দেওয়া হয় নিউজ ভ্যানগার্ডকে। রহস্য উদ্ঘাটনের জন্য কিন্তু নিউজ ভ্যানগার্ড গ্রাউন্ড জিরো থেকে কাজ করছিল। একেবারে মেডিকেল কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে সোমা চৌধুরীর সাথে যাদের যোগ রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের, সেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সবটাই কিন্তু গ্রাউন্ড জিরো থেকে কাজ করছিল নিউজ ভ্যানগার্ড। আর সেই সংবাদ বা সেই বিষয়টা আজ করতে পেরেই কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক প্রকার নিউজ ভ্যানগার্ডের কোন সাংবাদিকের সাথেই কিন্তু তারা দেখা করতে চাইলেন না, মূল ফটকেই আটকে দেওয়া হয়েছে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিদের। তবে কাকে আড়াল করতে চাইছেন তারা, কারা রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একেবারে যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, সোমা চৌধুরীর সাথে যুক্ত রয়েছে, কারণ এই অভিযুক্ত, এই যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সোমা চৌধুরী, তার পারিবারিক সূত্রে যোগ রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন। তবে সেই বিষয়ে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি কি তুলে ধরছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে, প্রথমে দেখাচ্ছি। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকেই দেওয়া হয় যারা ছাত্রছাত্রীরা যারা উত্তীর্ণ হন তাদের জন্য। আমার ঠিক পিছনেই রয়েছে সেই ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা ইউনিভার্সিটি, যেই কিংবা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছিলাম একটাই কারণে, যে ত্রিপুরা মেডিকেল কলেজে যে অভিযোগ উঠেছে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া টাকার বিনিময়, যারা ফেল করে যাচ্ছে লাখ লাখ টাকার বিনিময় সেখানে পাশ করিয়ে দেওয়ার একটা অভিযোগ উঠেছে প্রফেসর সোমা চৌধুরীর বিরুদ্ধে। এবং সেই সোমা চৌধুরীর সঙ্গে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি পারিবারিক যোগ রয়েছে বলেও আমাদের কাছে খবর, এবং সেটার সত্যতা যাচাই করতেই আমরা এসেছিলাম ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। কিন্তু এই যে সিকিউরিটি বা টিম, তারা কিন্তু আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। তাদের একটাই বক্তব্য যে সুপারভাইজার অ্যালাউ করছে না, ভাইস চ্যান্সেলর আমাদের সঙ্গে দেখা করতে চান না, ডিন আমাদের সঙ্গে কথা বলতে চান না, পরিষ্কারভাবে তারা জানিয়ে দিচ্ছেন। ক্যামেরার সামনেও তারা কথা বলতে একেবারে নারাজ। কার থেকে উত্তর পাওয়া যাবে? এই যে চক্র শুরু হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজে টাকার বিনিময়ে ছাত্রদের পাশ করিয়ে দেওয়ার, তাহলে সেই টাকার বিনিময়ে থাকার জন্য কোথায় রয়েছে চক্র, আরো গভীরে রয়েছে কিনা সেটাই আমাদের জানা। আপনারা শুনলেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জির সেই বক্তব্য, এবং সে কিন্তু বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছে যে কিভাবে আটকে দেওয়া হয়েছে। এবং যখন এই রহস্য জানার চেষ্টা করা হয়, যখন এই ঘটনা সম্পর্কে বিভিন্ন সংবাদ সেখান থেকে সংগ্রহ করতে যায় নিউজ ভ্যানগার্ড, কিভাবে সেখানে তারা আটকে দেয়। তবে কাকে আড়াল করতে চাইছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়,
প্রশ্ন কিন্তু এবার উঠছে, প্রশ্ন কিন্তু তুলছে ছাত্রছাত্রীরা, প্রশ্ন কিন্তু তুলছে ছাত্রছাত্রীদের অভিভাবকরা। তবে সেই বিষয়ে বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী তিনি কি বলছেন নিউজ ভ্যানগার্ডের সামনে শোনাচ্ছি। আজকে সকাল থেকে কিছু প্রভাতী কাগজে অথবা সোশ্যাল মিডিয়াতে এই নিউজটা খুব ভাইরাল দেখলাম। তো দেখে এট দ্য এন্ড অফ দি ডে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রামপ্রসাদের একটা কথা, বলমা তারা দাঁড়াই কোথায়। তো এই মনে হওয়ার পরে নিজের মাধ্যম কাছেই নিজে উত্তর খোঁজার চেষ্টা করেছি। যে শিক্ষকদের পদতলে বসে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি তার মধ্যে তাদের একটা বিশাল কন্ট্রিবিউশন। আমি যে প্রফেশন করি কিংবা আমার মতো যারা ডাক্তারি প্রফেশন করেন, আমার মতো যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশন করেন, তাদের জীবনের ক্ষেত্রে, জীবন গঠনের ক্ষেত্রে, জীবন শৈলী তৈরি করার ক্ষেত্রে শিক্ষকের একটা বিশাল ভূমিকা। আজকে শিক্ষা ব্যবস্থাটা আপনি শুধু টিএমসিটাকে বলবেন না, আপনি অনেক জায়গাতে আমরা অভিযোগ পাই, অনেকটা হয়তো লোকচক্ষুর অন্তরালে একটা ইতিহাসের গহ্বরে চলে যায়, কিছু কিছু জিনিস সামনে আসে, তারপর বিভিন্ন কারণ বশত ইতস্তত বিক্ষিপ্তভাবে সেগুলো হারিয়ে যায়। আজকে শিক্ষা ব্যবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে, আমি যে এলাকাতে চেম্বার করি এই এলাকাতে প্রচুর লোক শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। আজকে তারা তাদের বাড়ির সামনে দেখবেন ছাত্রদের ছবি দিয়ে বিপণন করছেন যে গতবার আমার এখান থেকে এতজন এই পেয়েছে, আমার এখান থেকে এতজন এই সাকসেস পেয়েছে, এই সাকসেস পেয়েছে। তো এটা দেখতে দেখতে মোটামুটি চোখ এবং মনন এবং চিন্তন একটা সেট আপে চলে এসেছিল যে না, শিক্ষকরা এরকম। শহরের বিভিন্ন জায়গায় পাবেন শিক্ষকদের এরকম অ্যাডভার্টাইজ যে এমুক স্যার, বায়োলজি স্যার। তো হঠাৎ করে যখন শুনলাম যে এক মহিলা, তখন মান্নাদের একটা গানের কথা মনে পড়লো হঠাৎ করে, খুব বিখ্যাত গান আমাদের উঠতি বয়সে, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, এখন মনে হচ্ছে আগে তো শুনিও নি, তুমি কেমন নন্দিনী গো। যেখানে প্রথম দিনই আপনাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় আমি দেখেছি, হয়তো কালকে বা পরশু এটা ভাইরাল হবে আপনাদের সঙ্গে, যেটা এক্সক্লুসিভ। সেখানে কলেজের যিনি সর্বোচ্চ আধিকারিক, উনি প্রথম কথাতে, মানে মাই হ্যাটস অফ টু হিম, বিকজ উনিও এই পেশার সঙ্গে জড়িত, শিক্ষকতা পেশার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন করছেন। উনি প্রথম লাইনেই কিন্তু কোথাও উনি রাগঢাক করার চেষ্টা করেননি। উনি প্রথমেই বলে দিয়েছেন আপনার অভিযোগ আমি পেয়েছি, অভিযোগ আমি দেখেছি, কিন্তু এই অভিযোগগুলোকে অসত্য বলে উনি যে কথাটা বলেছেন কোট আনকোট। হয়তো আপনারা এটা নিশ্চয়ই দেখাবেন, কখন দেখাবেন এটা আপনাদের প্রেরোগেটিভ, কবে দেখাবেন, কিভাবে দেখাবেন, কোন আঙ্গিকে আপনারা এটাকে ব্যাখ্যা করবেন, কারণ আপনারা সত্য অনুসন্ধানী, আপনারা সত্যের অনুসন্ধানে যাবেন। এটা উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এটাকে অসত্য বলা যাবে না, তার মানে সত্যের অপলাপ না। দ্য ওয়ার্ড টু হুইচ আই স্ট্রেস আপন, যে এটা সত্যের অপলাপ না। সেখানে কে জড়িত? এই যে মহিলার কথা বলা হচ্ছে সেই মহিলার ছাত্র, তাদের কাছ থেকে পয়সার বিনিময়ে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়, নাম্বার বাড়িয়ে দেওয়া হয়। উনি আবার পদাধিকার বলে কি, শি হ্যাভিং অ্যাকর্ডিং টু ইউর ডক্টর দত্ত, যার এক্সক্লুসিভটা আপনারা হয়তো দেখাবেন, যে উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এইচওডি বলছেন। তো এইচওডির যদি এই অবস্থা হয়, শিক্ষক টোটাল গরিমা, যেটা শিক্ষক সমাজের প্রতি যে আমাদের শ্রদ্ধা অবনতা, আমরা সর্বত্র সব বয়সে লোক, এখনো আমি আমার কোনো শিক্ষক খুব একটা জীবিত নেই, দু একজন খুব রেয়ারেস্ট অব দি রেয়ার, রাস্তায় বা বাড়িতে যদি কোনো সময় ওনাদের যাই, গিয়ে প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে মাথা নত করে ওনাদের চরণ স্পর্শ করি। আজকে সেই শিক্ষিকা নন্দিনী, কে সেই নন্দিনী? আমার তো মনে হয় নন্দিনীকে দেখার জন্য টিকিট কেটে মানুষের যাওয়া উচিত। আপনি বললেন ছাত্র শিক্ষকের কথাটা বললেন, জিনিস হয়, আপনি ভাবুন, আমরা ক্লেম করি দ্য লার্নেড অ্যাডভোকেট, আমরা ডাক্তারদেরকে সমাজে একটা বিশেষ স্থান দিই, সম্মানের চোখে দেখি, শ্রদ্ধার চোখে দেখি। আজকে ডাক্তারি প্রফেশনে যদি ছাত্রদেরকে এইভাবে পাশ করিয়ে দেওয়া হয়, ছাত্রদেরকে আমি খুব একটা অ্যাপারেন্টলি এট দিস স্টেজ পুলিশ কি করবে? ডক্টর দত্ত বলেছেন দ্যাট এফআইআর হ্যাজ বিন লস্ট,
ডক্টর দত্ত বলেছেন সাসপেন্ড করা হয়েছে ওই মহিলাকে। ডক্টর দত্ত বলেছেন, কোট আনকোট ওনার কথাকে কোট করে আমি বলছি, যে বলেছেন শোকজ করা হয়েছে। তো শিক্ষক ছাত্রের সম্পর্ক নোবেল প্রফেশন, কারণ ডাক্তারি প্রফেশন, তারা এসে জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে তারা যখন লড়াই সংগ্রাম করবেন একটা মানুষকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য, এভাবে যদি টুকলিবাজির মাধ্যমে মানে বিহাইন্ড দ্য স্ক্রিন টাকা দিয়ে যদি নাম্বার বাড়িয়ে দিয়ে ভর্তি বা পাশ করানো এগুলো চলতে থাকে, আর টিএমসির মতো ত্রিপুরা রাজ্যের পুরানো প্রতিষ্ঠান, আপনি রিসেন্টলি পশ্চিমবাংলার একটি ঘটনা আরজি করেন, আমার নামের সঙ্গে দুর্ভাগ্যক্রমে ভদ্রলোকের নাম যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, কি করেছেন উনি? হাসপাতালটাকে একটা বিপণন কেন্দ্র বানিয়ে দিয়েছিলেন। এই মহিলা যদি আপনারা যদি এটাকে না জানতেন বা আপনাদের সোর্সে যদি না আসতো, আপনারা যদি ভেন্টিলেট না করতেন, এই বিপণন ব্যবসাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াতো দেবুদা বলুন? এই বিপণন ব্যবসাটা মানে ফুলে ফেপে এটা একটা বিশাল একটা মানে বটবৃক্ষ হয়ে যেত, বটবৃক্ষ হয়ে যেত। এটা হ্রাস আপনাদের কারণে হয়তোবা আজকে থেকেই টানা হবে, হয়তোবা আজকে থেকে। আমি আশা করবো সরকার আজকে থেকেই, কারণ আমাদের ইভেনচুয়ালি আমাদের হেলথ মিনিস্টার হচ্ছেন অনারেবল চিফ মিনিস্টার, আমি আশা করবো যে চিফ মিনিস্টারের নলেজে নিশ্চয়ই ম্যাটারটা আছে, আজকে থেকে হ্রাস টানার ওনারা চেষ্টা করবেন। আর যেহেতু এই মহিলাকে তো মানে আমি মনে করি উইদাউট এনি ল্যাপস অফ টাইম, অ্যাজ দ্য অ্যাফেয়ার হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড অ্যাকর্ডিং টু ডক্টর দত্ত, এখন পর্যন্ত যদি মহিলা বাইরে না থাকাই উচিত। এই সমস্ত লোকদের তো ধরুন মানে যদি সর্বাঙ্গীন ভাবে ঘটনা একেবারেই সত্য হয়ে থাকে, তাহলে তো মহিলা she should be booked at least along with her husband। কারণ ইভেনচুয়ালি দেখেন নেক্সাসটা কিরকম ভাবে ডক্টর দত্ত বলছেন আপনাদের সঙ্গে ইন্টারভিউতে টিএমসির, যে ওনার হাজবেন্ড যিনি ডক্টর সম্ভবত উনি নামটা বলেছেন কি দীপায়ন না দৈপায়ন না কিরকম একটা নাম, আমি একুরেটলি মনে করতে পারছি না, ওনার এমন একটা দীপেন না দৈপায়ন এরকম একটা কি নাম বলেছেন উনি। মহিলার নামটাও কি স্নেহানা সোমানা স্নিগ্ধা এরকম একটা কি নাম বলেছেন মহিলার, একুরেটলি আমার হয়তো মেমোরিতে আসছে না। তো যাই হোক, এটা দীপাই হোক আর সোমাই হোক আর দৈপায়নী হোক আর দীপ্তেন হোয়াটসওভার মেবি, উনিও একসময় এই হসপিটালে ছিলেন। হ্যাঁ, এই বলছেন ডক্টর দত্ত। তো নেক্সাসটা তো আমার মনে হয় তারা দুজন না শুধু, কারণ আমি দীর্ঘ 40 বছর ক্রিমিনাল প্র্যাকটিস করি, এরকম একটা ঘটনা স্বামী স্ত্রী মিলে এ পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমিই বলো, নট দ্যাট। হ্যাঁ, এটার সঙ্গে অনেক লোক জড়িত থাকবে, অনেক লোক জড়িত থাকবে, এবং আমি আশা করব যে ত্রিপুরার মিডিয়া সবসময় সজাগ এবং দুর্নীতির সঙ্গে, আমি আমার অভিজ্ঞতা নিরিখে বলছি, ত্রিপুরার মিডিয়া ইলেকট্রনিক্স হোক প্রিন্ট মিডিয়া হোক খুব একটা অন্যায়ের সঙ্গে বা দুর্নীতির সঙ্গে আপোষ করে না। যদি আপোষ করত তাহলে অনেক ঘটনা, আদা কেলেঙ্কারি আমরা জানতে পারতাম না, পুস্তক কেলেঙ্কারি আমরা জানতে পারতাম না, হ্যাঁ, এখান থেকে মেয়ে পাচার আমরা জানতে পারতাম না, অনেক কিছু আমরা জানি, কারণ তারা অন্যায়ের সঙ্গে, আমি আশা করি অন্যায়ের সঙ্গে আপোষ করে না। হ্যাঁ, আবার মিথ্যার ফানুসও তৈরি করে না, কারণ যদি মিথ্যার ফানুস তৈরি করতো, যে জায়গাতে আপনারা বাস্তবতা খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন অনুসন্ধানমূলক সাংবাদিকতায় গিয়ে, ডক্টর দত্ত একেবারে প্রথম কথাটার উপরে আমি স্ট্রেস দিই, বারবার দেখানোর মতো কথা, এবং এটা শুধু ওনার কথাটাকে শুধু ধরুন অডিও হিসেবে টেলিকাস্ট করা না, আমি অনুরোধ করব ডক্টর দত্তের কথাটা ইন ভার্বেটিভ ফর্ম আপনাদের স্ক্রিনেও আসা উচিত, যে আপনারা যে কথাটা বলছেন তাকে আমি অসত্য তো বলা যাবে না। ডক্টর দত্ত স্বীকার করছেন, কোট আনকোট ডক্টর অরিন্দম দত্ত বলছেন অসত্য তো বলা যাবে না, এই দায়িত্বশীল পদে থেকে উনি বলছেন, তার মানে কি উনি সত্যটা স্বীকার করে নিচ্ছেন, ওনার নলেজ হয়তো আরো অনেক বেশি আছে, যেটা উনি এট দিস স্টেজ বারবারই আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছেন যে যেহেতু পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে আমি সবটা বলবো, উনি পুলিশকে হয়তো আরো অনেক বেশি বলবেন, তবে এই জিনিসকে সমর্থন করা যায় না রাজ্যের একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে। যদিও যৌবনের জৌলসটাই হচ্ছে আসামি পক্ষে দাঁড়িয়ে, কিন্তু তারপরও আমি একটা সামাজিক দায়বদ্ধ জীব, সমাজের প্রতি আই হ্যাভ সাম অব্লিগেশন, আই হ্যাভ সাম অ্যাকাউন্টেবিলিটি, আই হ্যাভ সাম ডিউটি টুয়ার্ডস মাই সোসাইটি। সোসাইটির একজন মেম্বার হিসেবে, নাগরিক সমাজের একজন সদস্য হিসেবে
প্রান্তিক জায়গাতেও যদি আমি দাঁড়িয়ে থাকি, একেবারে লাস্ট ম্যান, নাগরিক সমাজের একেবারে শেষ ব্যক্তি হিসেবে আমি বলবো এই অন্যায়ের বিরুদ্ধে এই যে মানে সন্ত্রাস বলবো না, এটা এক ধরনের সন্ত্রাস, মেডিকেল সন্ত্রাস, যেটা ওয়েস্ট বেঙ্গলে আরজি করে হয়েছে, চিকিৎসার নামে সন্ত্রাস, এটাও তো এক ধরনের সন্ত্রাস। এগুলির বিরুদ্ধে ত্রিপুরার মিডিয়া আরো এগিয়ে আসবে, শুধু একটা দুটো চ্যানেল না, সবাই এগিয়ে আসা উচিত। এবং এই মহিলাকে যেখানে আছেন সোশ্যালি বয়কটেড করা উচিত। পুলিশ শুড বুক হার ইমিডিয়েটলি, কারণ এই ক্ষেত্রে টোটাল জিনিসটাই নির্ভর করবে ডকুমেন্টারি এভিডেন্সের উপর। আমাদের নতুন যে আইন তৈরি হয়েছে, ন্যায় সংহিতাগুলো, সেগুলোতে বলা হয়েছে ডকুমেন্টারি এভিডেন্সের ক্ষেত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এগুলোকে সিল করা, এগুলোকে পুলিশের হেফাজতে নেওয়া। সময় পেলেও ওরা সরিয়ে নিতে পারে। মহিলা তো আর একা ওখান থেকে, আমার মনে হয় না একা এত বড় কাজ করতে পেরেছেন, তার সঙ্গেও কিছু লোক জড়িত থাকবেন, তাদের সহযোগিতা অনেক কাগজপত্র সরিয়ে নেবেন, অনেক খাতাপত্র সরিয়ে নেবেন। সুতরাং এগুলি যাতে না হয় তার জন্য ইমিডিয়েটলি যা যা রিলিভেন্ট ডকুমেন্টস আছে, পুলিশকেও আমি অনুরোধ করব যে এগুলো যাতে করে একটা দৃষ্টান্ত স্থাপন করা। কারণ 40 বছরের অভিজ্ঞতা নিরিখে তো দেখি প্রথম ফুটফাট খুব করে পুলিশ, সেই বলা যাবে না এসডিপিও, এসপি, টিএসপি সবাই দৌড়ায়, আলটিমেটলি একটি মুশিকপূর্ণ ভ্রবর মতো প্রোডাকশন করে। চার্জশিট যা দেয় তার মধ্যে অনেক ফাঁক ফোকর থাকে, নাহলে আমরা আসামিদের খালাস করি কি করে বলেন? তো এই ক্ষেত্রে যাতে এটা না হয়, কারণ যারা করবেন তাদের জীবনও কিন্তু তাদের উপর নির্ভরশীল, তাদের সন্তানের জীবন নির্ভরশীল, তাদের মা বাবা ভাই বোন আত্মীয় পরিজনদের জীবন এই ডাক্তারি লোকদের উপর নির্ভরশীল। সুতরাং প্রত্যেকের দায়বদ্ধতা আছে এই ঘটনাকে অ্যারেস্ট করার জন্য। নট অ্যারেস্ট বাই দ্য পুলিশ, অ্যারেস্ট বাই দ্য এভরি মেম্বার অফ দি পাবলিক, এভরি মেম্বার অফ দি সোসাইটি। এটাই আমি বলবো এই স্টেজে দাঁড়িয়ে। আপনারা শুনলেন বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরীর বক্তব্য। তিনি বললেন যে এই পুরো ঘটনায় বা এই ধরনের যে চক্রে যারা যুক্ত রয়েছে, যারা এই ঘটনার সাথে প্রতিনিয়ত যুক্ত থাকে, তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ এই ধরনের যে চক্র তা প্রতিনিয়ত সক্রিয় হচ্ছে। আগামী দিনে যেন এই ধরনের চক্র কাজ না করে এবং তাদের বিরুদ্ধে যেন পদক্ষেপ গ্রহণ করা হয়। শুধুমাত্র এক থেকে দুজন নয়, সমাজে আরো বহু কেলেঙ্কারি রয়েছে, আরো বহু এই ধরনের অভিযোগ রয়েছে। এই সমস্ত অভিযোগে যারাই যুক্ত রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা দরকার, প্রত্যেককে শাস্তি প্রদান করা দরকার, সে কথাই কিন্তু তিনি বললেন। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।